আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয় ফর বিবিএস অ্যান্ড বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের রিটায়ারমেন্ট, অর্থাৎ বিবিএ কোর্স এবং বিবিএস কোর্সের দ্বিতীয় বর্ষের রিটায়ারমেন্ট অর্থাৎ অবসর গ্রহণের অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখি উদ্দীপকে কি বলা হয়েছে। X, Y and Z are partners share profit and loss in the ratio of 3:2:1. Their balance sheet as on 31st December 2013 was as follows. অর্থাৎ এক্স ওয়াই জেড একটা অংশীদারি কারবারের অংশীদার, তাদের প্রফিট শেয়ারিং অর্থাৎ লাভ লোকসান বন্টন হিসাব হলো 3:2:1 অনুপাত। নিচে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, অ্যাসেট পাস এবং লাইবিলিটি পাস। এখানে কিছু সম্পদ এবং কিছু দায় দেওয়া আছে। তাহলে প্রথমেই কিছু অন্যান্য তথ্যাবলী। জেড রিটায়ার্ড অন দ্য অ্যাবভ ডেট অন দ্য ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশন। নিচের শর্ত সাপেক্ষে জেড রিটায়ার্ড করতে অর্থাৎ অবসর গ্রহণ করছে। শর্তটা কি? দ্যাট দ্য গুডউইল বি ভ্যালুড এট টাকা 32,000। গুডউইলের মূল্য পুনর্মূল্যায়ন করা হয়েছে 32,000 টাকা। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, গুডউইল ব্যালেন্স শিটে দেওয়া আছে 20,000, কিন্তু পুনরায় মূল্য নির্ধারণ করেছে 32,000 টাকা। এরপরে 2, দ্যাট এ রিজার্ভ ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস বি ক্রিয়েটেড অ্যাট দ্য রেট অফ 5% অন ডেটার। অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবলের উপর 5% ব্যাড ডেট প্রভিশন বা অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে বলা হয়েছে। দ্যাট স্টক অ্যান্ড মেশিনারি বি ডিপ্রিসিয়েট বাই 10%। অর্থাৎ মজুত পণ্য এবং যন্ত্রপাতির দাম কমে গেছে, ডিপ্রিসিয়েট অর্থাৎ অবচয় হয়ে গেছে 10%। That out of accounts payable of টাকা 500 is not likely to be claimed and hence it should be returned back. অর্থাৎ 500 টাকা অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে এমন একটা 500 টাকা রয়ে গেছে যেটা কোনো ক্লেমও করবে না, আমাকে ফেরতও দিতে হবে না। That a reserve for discount on accounts payable to be maintained at the rate of 2%. এখন অ্যাকাউন্টস পেয়েবলের উপর আবার 2% ব্যাড ডেট প্রভিশন অর্থাৎ ডিসকাউন্ট অন প্রভিশন বা রিজার্ভ ফর ডিসকাউন্ট ধার্য করতে বলা হয়েছে। তবে এখানে মনে রাখতে হবে, যেহেতু আগে 500 টাকা পরিশোধ করতে হবে না, অ্যাকাউন্টস পেয়েবল থেকে এই 500 বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে তার উপর 2% ধরতে হবে। Show the necessary journal entries, prepare capital account and the opening balance sheet of the remaining partners who are continue business. অর্থাৎ জেড চলে যাওয়ার পরে রিমেনিং থাকতেছে বা এক্সিস্টিং আছে হলো এক্স এবং ওয়াই। এই দুইজন ব্যবসা পরিচালনা করবে। এই লক্ষ্যে জার্নাল দিতে বলছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলছে এবং ব্যালেন্স শিট করতে বলছে। তো দেখি আমরা কিভাবে সলিউশন করি। হাউ টু সলিউশন। একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে এই উদ্দীপকটা সামনে রেখে আপনারা সলিউশনটা দেখবেন, তাহলে আপনাদের উপকার বেশি হবে বলে আমার বিশ্বাস। আরও একটা খবর, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলের মধ্যে রিটায়ারমেন্ট পার্ট 1 যে ভিডিওটা দেওয়া আছে, এই ভিডিওটা অবশ্যই আপনারা নিজ মনে করে আয়ত্ত করলে সে যে কোনো ধরনের রিটায়ারমেন্ট অঙ্ক আপনারা সহজে সলিউশন করতে পারবেন বলে আমার বিশ্বাস। অতএব আমার অনুরোধ, রিটায়ারমেন্ট পার্ট 1 যেটা, এই ভিডিওটা অবশ্যই আপনাদের নিজ আয়ত্তে। এখানে যতগুলো জাবেদা অর্থাৎ এই চ্যাপ্টারে যে কোনো ধরনের জাবেদা এখানে নিয়মগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। দেখি আমরা কিভাবে সলিউশন করি। তা প্রথমে আমরা করব জার্নাল। যেহেতু এই অঙ্কে কোনো ক্যালকুলেশন নাই, এই জন্য সরাসরি জার্নালে চলে গেলাম। তা প্রথমেই জার্নাল করতে গেলে আমার লক্ষ্য করতে হবে ব্যালেন্স শিটের দিক। তা ব্যালেন্স শিটের দায় দিকে প্রথমে দেখতে হবে রিজার্ভ ফান্ড আছে কি না। যদি রিজার্ভ ফান্ড থাকে তাহলে আগে রিজার্ভ ফান্ডে যাবে, তো আমরা দিয়ে নেব। তো এই অঙ্কের মধ্যে রিজার্ভ ফান্ড আছে। তা রিজার্ভ ফান্ডটা কী করতে হবে? ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে। রিজার্ভ ফান্ড যদি ক্যাপিটালে ট্রান্সফার করি, ক্যাপিটালের পরিমাণ বাড়বে আর রিজার্ভ কমবে। যেহেতু রিজার্ভ দায় কমাইতে হলে ডেবিট, ক্যাপিটাল হলো দায় বাড়াইতে হলে ক্রেডিট। তাহলে জাবেদা কী হবে? রিজার্ভ ফান্ড ডেবিট 12,000 আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অল পার্টনার্স ক্যাপিটাল। তাহলে অল পার্টনার্স ক্যাপিটাল বলতে বোঝাচ্ছে এক্স ক্যাপিটাল ক্রেডিট, এখানে টাকা হবে ভাগ হবে 3:2:1 অনুপাতে। অর্থাৎ 12,000 রে 3 2 5 আর 1 6 ভাগের 3 ভাগ পাবে এক্স,
তারপরে ওয়াইস ক্যাপিটাল এ পাবে হলো 6/2 4,000, তারপরে জেড ক্যাপিটাল এ পাবে 6/1 টাকা। টু রেকর্ড রিজার্ভ ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল ইন ওল্ড রেশিও, অর্থাৎ ওল্ড রেশিও অনুসারে এই রিজার্ভ ফান্ডটাকে তাদের পার্টনারশিপ ক্যাপিটালে ভাগ করে দেওয়া হয়েছে। এরপরে লক্ষ্য করতে হবে ব্যালেন্স শিটের দায় দিকে ইনকাম স্টেটমেন্ট আছে কিনা, এই অঙ্কে নাই, অতএব এই ধরনের কোনো জাবেদাও আর হবে না। তারপরে লক্ষ্য করতে হবে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে ইনকাম স্টেটমেন্ট আছে কিনা, এটাও নাই। এরপরে আমরা অন্যান্য তথ্যে চলে যাব। অন্যান্য তথ্যে 1 নম্বরে বলা হয়েছে গুডউইল বি ভ্যালুড এর টাকা 32,000। তাহলে গুডউইল আমার ব্যালেন্স শিটে আছে 20,000, আরও ধার্য করছে 32,000, তাহলে টোটাল বাড়ছে কত? 12,000। এই 12,000 গুডউইলকে কি করব আমরা পার্টনার্স ক্যাপিটালে দিয়ে দেবো, অর্থাৎ পার্টনার্স ক্যাপিটালের পরিমাণ বাড়বে। তাহলে জাবেদা হবে কি? এই জাবেদার সূত্রটাকে বলা হয় পুনর্মূল্যায়ন পদ্ধতি। এই জন্য এর জাবেদা হবে গুডউইল ডেবিট 12,000। এই 12,000 টাকা আবার ওল্ড রেশিওতে ভাগ হবে। তাহলে ওল্ড রেশিও কত? 3, 2, 1, 3 আর 2 5 আর 1 6, 6/3 ভাগ পাবে হলো এক্স। তাহলে এক্স ক্যাপিটাল ক্রেডিট হবে 6/3/6,000। ওয়াইস ক্যাপিটাল 6/2/4,000। জেড ক্যাপিটাল 6/1/2,000। এখানে টু রেকর্ড গুডউইল ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল ইন ওল্ড রেশিও। এরপরে 2 বলা আছে দ্যাট দ্য রিজার্ভ ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস বি ক্রিয়েটেড অ্যাট দ্য রেট অফ 5% অন ডেটর, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল উপর 5% ধরতে বলছে ব্যাড ডেট প্রভিশন। তাহলে ব্যাড ডেট প্রভিশন হলো যাতে ক্রেডিট, তাহলে বাড়াইতে হলে আরও ক্রেডিট করতে হবে, আর রিভ্যালুয়েশন ডেবিট হবে। তাহলে রিভ্যালুয়েশন ডেবিট আর ব্যাড ডেট প্রভিশন ক্রেডিট টাকা হবে হলো 12,000-এর 5%, 600। তারপরে টু রেকর্ড ইনক্রিজ রিজার্ভ ফর ব্যাড ডেটস, এরপরে জাবেদা হলো কি বলছে? দ্যাট স্টক অ্যান্ড মেশিনারি বি ডিপ্রিসিয়েট, স্টকের দাম কমছে। তাহলে স্টক হলো সম্পদ, দাম কমলে তা হয়ে যাবে ক্রেডিট, অর্থাৎ স্টক যাতে ডেবিট, কমাইতে হলে ক্রেডিট করতে হবে। তাহলে ডেবিট হবে কি? রিভ্যালুয়েশন। তাহলে রিভ্যালুয়েশন ডেবিট হলো 1500 আর স্টক ক্রেডিট হলো 1500। টু রেকর্ড ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেট। এরপরে বলছে মেশিনের দামও কমছে, তো মেশিনও সম্পদ, বা যাতে হলো ডেবিট, কমাইতে হলে ক্রেডিট করতে হবে। তাহলে ডেবিট হবে কি? রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন ডেবিট 2,500 আর মেশিন ক্রেডিট 2,500। টু রেকর্ড ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেট। এরপরে বলা হয়েছে দ্যাট আউট অফ অ্যাকাউন্টস পেয়েবল টাকা 500 is not likely to be claimed and hence to should be written back, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে 500 টাকা রয়েছে যা ফেরত দেওয়া লাগবে না। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের দাম কমে যাবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হলো যাতে ক্রেডিট, কমাইতে হলে ডেবিট করতে হবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 500 আর এর উল্টা হবে রিভ্যালুয়েশন ক্রেডিট হলো 500। টু রেকর্ড দ্য অ্যামাউন্ট রিটার্ন ব্যাক ফ্রম অ্যাকাউন্টস পেয়েবল। এরপরে বলছে that a reserve for discount on accounts payable to be maintained at the 2%, অর্থাৎ প্রভিশন ধরতে বলছে অ্যাকাউন্টস পেয়েবল এর উপরে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল এর উপরে যদি আমি ধরি, তাহলে এখানে হবে হলো রিজার্ভ ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্ট অন ক্রেডিটর বা অন অ্যাকাউন্টস পেয়েবল, যেটা লেখা যায় রিজার্ভ ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর ডেবিট হলো 190 টাকা। এখন কিভাবে আসলে 190 টাকা? আমার অ্যাকাউন্টস পেয়েবল আছে হলো 10,000, এই 10,000 থেকে আগে যে 500 টাকা অ্যাকাউন্টস পেয়েবল কমাইছি এইটা বাদ দিতে হবে। বাদ দিলে থাকলো 9,500। এই 9,500-র উপরে 2% আর রিভ্যালুয়েশন ক্রেডিট হলো 190 টাকা। টু রেকর্ড রিজার্ভ ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েটেড। এখন এখানে কিছু জায়গা রেখে দিতে হবে, তার কারণ এর পরবর্তী ধাপ হলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করা। রিভ্যালুয়েশনের এখানে লাভও হতে পারে, লস হতে পারে, এই জাবেদাটা এখানে নিয়ে আসে লিখতে হবে। তারপরে জেড চলে যাবে, সে নগদ টাকা নিতে পারে, লোন হিসাবে রেখে যেতে পারে, এর জন্য একটা বা দুইটা জাবেদা হবে। তার সেই জায়গাটাও এখানে রেখে আমি কি করব? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। তো দেখি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, প্রথমে ঘর কাটলাম, এই পাশ ডেবিট, এই পাশ ক্রেডিট। এখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কিভাবে করব? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যাজ পার লেজার, অর্থাৎ খতিয়ান।
আমরা সাধারণত জাবেদা থেকে খতিয়ানে যেভাবে পোস্টিং দিই ঠিক রিভ্যালুয়েশন অ্যাকাউন্টও ওইভাবে। তাহলে প্রথম জাবেদা দেখতে হবে রিভ্যালুয়েশন কোথায় আছে। তাহলে যে খুঁজে দেখলাম প্রথম যে জাবেদার মধ্যে রিভ্যালুয়েশন আছে সেটা আছে রিভ্যালুয়েশন ডেবিট, আর স্টক হলো রিজার্ভ ফর ব্যাড ডেটস হলো ক্রেডিট। এই জন্য ডেবিট পাশেই লিখলাম রিজার্ভ ফর ব্যাড ডেটস, টাকা হলো 600। তারপরে আছে রিভ্যালুয়েশন ডেবিট স্টক ক্রেডিট, তাহলে ডেবিট পাশেই লিখবো, নাম লিখবো স্টকের, আর টাকা হলো 1500। এরপরে জাবেদায় আছে রিভ্যালুয়েশন ডেবিট মেশিন ক্রেডিট, তাহলে রিভ্যালুয়েশনের ডেবিট পাশেই লিখবো কিন্তু নাম লিখবো মেশিন হিসাব 2500। এরপরে জাবেদায় আছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশেই লিখবো অ্যাকাউন্টস পেয়েবল, টাকা হলো 500। এরপরে জাবেদায় আছে ব্যাড ডেট রিজার্ভ ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট, এই জন্য ক্রেডিট পাশেই লিখবো রিজার্ভ ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর, টাকা হলো 190। এই আর কোনো জাবেদার মধ্যে রিভ্যালুয়েশন নাই, এই জন্য আমি এখন যোগ বিয়োগ করে ফেলবো। তাহলে দেখতেছি ডেবিট পাশ বড়, তাই ডেবিট পাশে যোগফল নামাইলাম 4600, লেখলাম এখানে 4600, বিয়োগ করলাম 3910 টাকা, এটা হলো লস। এই লসটা এক্স ওয়াই জেড তিনজনই পাবে। তাহলে এক্স ক্যাপিটাল, ওয়াই ক্যাপিটাল, জেড ক্যাপিটাল কিভাবে পাবে? তাদের রেশিও অনুসারে, ওল্ড রেশিও অনুসারে, অর্থাৎ 3-2-1 অনুপাতে। তাহলে 3-2, 5 আর 1 6, 6 ভাগের 3 ভাগ পাবে এক্স, 6 ভাগের 2 ভাগ পাবে ওয়াই, 6 ভাগের 1 ভাগ পাবে জেড। এই ছিল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এখন এই যে রিভ্যালুয়েশন লস হলো, এই লসের জাবেদাটা ওই জাবেদার ঘরে লিখতে হবে। আমি এখানে নিচেই লিখে দেখাচ্ছি। তাহলে এটা লস হয়েছে, মূলধনের পরিমাণ কমছে, মূলধন যাতে ক্রেডিট কমাইতে হলে ডেবিট করতে হবে। তাহলে এক্স ক্যাপিটাল ডেবিট 1955, ওয়াই ক্যাপিটাল ডেবিট 1304, জেড ক্যাপিটাল ডেবিট 651, আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট হলো 3910 টাকা। এই লসের জাবেদা। এখন যদি লাভ হইতো তাহলে ঠিক উল্টে যাইত, রিভ্যালুয়েশন ডেবিট হয়ে এক্স ক্যাপিটাল, ওয়াই ক্যাপিটাল, জেড ক্যাপিটাল ক্রেডিট হতো। এর পরবর্তীতে করব কি, এর পরবর্তীতে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা ঘর কাটলাম, এই পাশ ডেবিট পাশ, এই পাশ ক্রেডিট পাশ। অ্যাকাউন্ট অর্থাৎ পার্টনার্স ক্যাপিটাল, ক্যাপিটাল যাতে ক্রেডিট, তাহলে ওপেনিং ব্যালেন্সটা বসবে ক্রেডিট দিকে। ওপেনিং ব্যালেন্স পাবো কোথায়? ব্যালেন্স শিটের দায় দিকে যে ব্যালেন্সটা দেওয়া আছে ক্যাপিটাল, সেটাই হলো ওপেনিং ক্যাপিটাল। এটা হলো ব্যালেন্স বিডি। এক্স এর টাকা দেওয়া আছে 30,000, ওয়াই টাকা দেওয়া আছে 20,000, আর জেড এর ক্যাপিটাল দেওয়া আছে 15,000, বসায় ফেললাম। এইবার আমরা জাবেদায় ফিরে যাব। কোথায় কোথায় ক্যাপিটাল কথাটা উল্লেখ আছে সেইটা আমরা এখানে পোস্টিং দেব। অর্থাৎ এখানে নিয়ম হলো লেজার, এটা লেজার, লেজারে আমরা যেভাবে পোস্টিং দিই জাবেদা দেখে এখানেও সেইভাবেই পোস্টিং দেব। তাহলে প্রথম জাবেদায় আছে হলো রিজার্ভ ডেবিট আর অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। তাহলে পার্টনার্স ক্যাপিটাল আছে ক্রেডিট, তাহলে পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট পাশেই লিখবো হলো রিজার্ভ, যার যার টাকা তার তার ঘরে। এরপরে জাবেদায় আছে গুডউইল ডেবিট আর অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশেই লিখবো গুডউইল, যার যার টাকা তার তার ঘরে। এরপরে জাবেদায় আছে গুডউইল ডেবিট, তাহলে ডেবিট পাশেই লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, যার যার টাকা তার তার ঘরে। আর কোনো ক্যাপিটালের কোনো জাবেদা নাই, এই জন্য আর পোস্টিং হবে না। এবার আমি যোগ বিয়োগ করব। তবে এখানে আমি বুঝার সুবিধার্থে আমি সব সময় বলে থাকি যে যে অংশীদার রিটায়ার্ড করবে তার টাকাটা, তার কলামটা আগে যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ করব, তাহলে চলে যাচ্ছে কে জেড, তাই জেডের টাকাটা যোগ করলাম 19,000, এখানে নিয়ে আসলাম 19,000, বিয়োগ করলাম 18,349 টাকা। এখানে যেহেতু কিছুই বলা নাই যে জেড চলে যাচ্ছে তার টাকাটা ক্যাশে দিয়ে দেব না লোন হিসাবে দিয়ে রাখবো, কিছুই বলা নাই। আমি বলতে চাই যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে সবসময় মনে রাখতে হবে রিটায়ার্ড পার্টনারের টাকা সবসময় লোন হিসাবে রেখে দিতে হবে। লোন হিসাবে বললে লোন হিসাবে রাখবো, ক্যাশে দিতে বললে ক্যাশে দেব, আর যদি কিছুই না বলে তাহলে অবশ্যই লোন হিসাবে রেখে দেবো। যেহেতু এই অঙ্কে কিছুই বলে নাই আমি লোন হিসাবে রেখে দিলাম জেড লোন। এর জন্য কিন্তু একটা জাবেদা হবে ওই জাবেদার ঘরে। এরপরে আমি ওয়ার টাকাটা যোগ করলাম, নিয়ে আসলাম, বিয়োগ করলাম 26,696।
এক্স এর টাকাটা যোগ করলাম, নিয়ে আসলাম, বিয়োগ করলাম, থাকলো 40,045 টাকা। এটার নাম হলো ব্যালেন্স সি ডি। এডি আমি ক্লোজ করে দিলাম। এবার আমি ওই যে জেড এর লোন হিসাবে রাখছি, এর জন্য একটা জাবেদা দেব। কোথায়? জাবেদা কলামে। কিন্তু আমি এখানেই লিখে দেখাচ্ছি। জেড ক্যাপিটাল ডেবিট 18,349 আর জেড লোন ক্রেডিট 18,349 টু রেকর্ড জেড ক্যাপিটাল ট্রান্সফার টু জেড লোন অ্যাকাউন্ট। এরপরের ধাপ হলো ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটের একটা ঘর কাটলাম। আমি প্রথমেই পুরাতন ব্যালেন্স শিটের অ্যাসেট পাস ধরছি। ক্যাশের কোনো চেঞ্জ হয়নি, এই জন্য সরাসরি ক্যাশ ডেবিট সরাসরি বসে গেল 5,000। অ্যাকাউন্টস রিসিভেবল এখানে ইনারে লিখলাম 12,000। যেহেতু আমার প্রভিশন ধরতে বলছে, বাদ দেব প্রভিশন 600, থাকলো আমার 11,400। নোট রিসিভেবলের কিছুই বলে নাই, এই জন্য সরাসরি 10,000। তারপরে স্টক আছে 15,000। এটার বলে ডিপ্রিসিয়েশন, অর্থাৎ দাম কমছে। ইনক্রিজ লেস করলাম, ডিক্রিজ লেস করলাম, ডিক্রিজ 1,500 টাকা, থাকলো 13,500 টাকা। তারপরে আছে ফার্নিচারের কিছুই বলে নাই, যা আছে তা সরাসরি বসে গেল। তারপরে আছে মেশিন, এখানে বলা হয়েছে মেশিনের মূল্য হ্রাস পেয়েছে বা কমে গেছে, বাদ দিলাম। ডিক্রিজ 2,500, থাকলো হলো 22,500। তারপরে আছে গুডউইল আমার ব্যালেন্স শিটে দেওয়া আছে 20,000, কিন্তু সমন্বয়ে বলা হয়েছে গুডউইলের মূল্য হতে হবে 32,000। তাহলে বৃদ্ধি পাইছে কত? 12,000। এই 12,000 যোগ করে 32,000। এরপরে দায় পাশ ধরবো। দায় পাশে আছে অ্যাকাউন্টস পেয়েবল 10,000 টাকা লিখলাম। এর থেকে রিটার্ন ব্যাক হবে হলো 500, রিটার্ন অফ 500, যেটা মুছে ফেলতে হবে, ভবিষ্যতে আর দেওয়া লাগবে না। এই 9,500। এই 9,500-র উপর আবার লেস করব প্রভিশনটা, যেটা 2% ধরতে বলছিল। 2% 190 টাকা বাদ দিয়ে থাকলো 9,310 টাকা। এরপরে আছে নোট পেয়েবল, কিছুই বলা হয়নি, এই জন্য সরাসরি বসলো। তারপরে আমি জেডের টাকাটা যে লোন হিসাবে রাখছি, এটা তো আমার দায়, এই জন্য দায় পাশে সরাসরি বসাই দিলাম জেড লোন 18,349, যেটা আমি ক্যাপিটাল থেকে বের করেছি। এরপরে হলো ক্যাপিটাল কার? এক্স এবং ওয়াই। আমি ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স সিডি যে টাকাটা বের করেছি, সেটা সরাসরি চলে আসবে। এক্স এর বের হয়েছে 40,045 আর ওয়াই এর বের হয়েছে 26,696। যোগ করলাম, দিয়ে দিলাম 66,741। এইবার আমি দুই পাশ যোগ করব, যদি আমার সমান হয় তাহলে বুঝবো আমার অঙ্ক হয়েছে। তাহলে যোগ করলাম 1,04,400, 1,04,400। এটা আমি ক্লোজ করে দিলাম। তবে এখানে একটা কথা মনে করিয়ে দিই, যে যদি কখনো এই ব্যালেন্স শিট এসে না মেলে, সর্বপ্রথমেই অঙ্কটি কাটাকাটি না করে আপনার যে ব্যালেন্স শিট উদ্দীপকে দেওয়া আছে, সেই ব্যালেন্স শিটটা পরীক্ষামূলক যোগ বিয়োগ করবেন। যোগ বিয়োগের ফলে যদি দেখা যায় যে উদ্দীপকের ব্যালেন্স শিটের সম্পদ পাশ যে টাকা কম, আপনার এখানে সম্পদ পাশ ওই পরিমাণ টাকা কম, তাহলে অঙ্ক আপনার হয়েছে। এখানে সাসপেন্স অ্যাকাউন্টে লিখে দিয়ে ওই পরিমাণ টাকা বসায় দিয়ে দুই পাশ সমান করবেন। আবার যদি উদ্দীপকের দায় পাশ কম থাকে, আপনারও কিন্তু দায় পাশে সমপরিমাণ টাকা কম হবে, তখনও বুঝতে হবে আমার অঙ্ক হয়েছে। ওখানেও সাসপেন্স অ্যাকাউন্ট লিখে আমরা কি করব? দুই পাশ সমান করে দেব। এই ছিল আমার অঙ্কের সমাধান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।